আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব একথা বলেন। এ সময় তিনি আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তির কর্মসূচি ঘোষণা করেন। এই দিনে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। গণভোট নিয়ে মুখোমুখি দেশের রাজনৈতিক দলগুলো। তাদের এই বিরোধ দেশকে গভীর সংকটে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সংঘাতময় হওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচন ভেস্তে যাওয়ারও শঙ্কা তাদের। সেই সাথে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করছেন তারা। একে অপরের প্রতি আস্থার ঘাটতি এবং দলীয় স্বার্থকে বড় করে দেখায় পরিস্থিতি প্রতিনিয়ত জটিল হচ্ছে বলে মনে করেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে গণভোটের সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে গণভোটের মাধ্যমে যেন পরবর্তী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করে। তবে গণভোটের দিনক্ষণ ঠিক করবে সরকার। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো একমত থাকলেও ভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র পর্যায়ে পৌঁছেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় এনসিপি, আর জামাত ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলো নভেম্বরে গণভোট চায়। অন্যদিকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবিতে অনড় বিএনপি। নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থার পেছনে আস্থার সংকটকে দায়ী করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। আমি যদি ওই নীতিতে বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের প্রেক্ষাপট নিয়ে চিন্তা করলে কিন্তু এত গণ্ডগোল আসে না। কিন্তু আমার মনে হয় এখানে দলীয় স্বার্থটা বড় করে দেখা হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। ফেব্রুয়ারি নির্বাচন নির্দিষ্ট একটা সংখ্যা আছে। এবারের সংকটটা এমন হবে যে আমাদের অস্তিত্ব নিয়ে টান পড়বে। কারণ আমরা জানি যে আমাদের চারিদিকে যে দেশটা ঘিরে রয়েছে তারা আমাদের এই অভ্যুত্থানটাকে কোনো সময় সমর্থন করে নাই। দ্রুত এমন অনৈক্যের সমাধান না হলে সেনা অভ্যুত্থানের শঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। সেনাবাহিনী যখনই ঢুকে পড়বে যখন উপায় নেই, সিভিলিয়ান সরকার কিছু করতে পারছে না, জনগণের জানমাল নিরাপত্তার জন্য, দেশের জন্য, তখন তারা ইন করে ফেলে। যদি বাংলাদেশ একটা অরাজকতা অবস্থা হয়, ইউনাইটেড নেশন হয়তো বলবে কি করা যাবে এখানে, এখন একমাত্র সেনাবাহিনী এটাকে সামলাতে পারবে এবং ইন্ডিয়াও সেটাকে সাপোর্ট করবে। তো এই সমস্ত কথা তো রাজনৈতিক দলগুলির মাথায় রাখা দরকার, কারণ সবচেয়ে বেশি আক্রমণ হবে তাদের উপরে। এই সংকট সমাধানে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মত বিশেষজ্ঞদের। যে সংকট যেন না বাড়ে, দেশের জন্য নির্বাচনের দিকে এগিয়ে যায়, সে কথাগুলি মাথায় রেখে উনি একটা তারিখ দিয়ে দেবেন। আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতে পারে কিন্তু, এবং এখানে মনে হয় ইউনূস সাহেব একটা বড় ভূমিকা নিতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৮ অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেই সঙ্গে হানিফের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২৫ নভেম্বর এবং হাসানুল হক ইনুর মামলায় ৩০ নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। যদিও এদিন নিজেকে নির্দোষ দাবি করে ইনু আদালতকে বলেন তিনি রাজনৈতিক আক্রোশ ও গায়েবী মামলার শিকার, তবে এ ধরনের বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই বলে জানান
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় 13তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন মামলার 21তম সাক্ষী সিআইডির ফরেনসিক কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 6ষ্ঠ দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি মঙ্গলবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে আজও বিএনপির পক্ষ থেকে শুনানি করা হয়। শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। এর আগে বুধবার নওগাঁর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি শেষ করা হয়। তার আগে জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। শুনানির প্রথম এবং দ্বিতীয় দিন হয় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 8 ব্যক্তি আপিল করেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে ভারত। গণ অভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে ততদিন বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলই থাকবে বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো ধরনের বাদবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে জাতিসংঘে প্রতারণা করা হয়েছে। গণভোট নির্বাচনের আগে না পরে হবে সেটা প্রধান সংকট নয়, তবে জুলাই সনদ অবশ্যই ডক্টর ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয়, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে এটি। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সুদানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে থেকে দীর্ঘ 19 বছর পর দেশে ফিরলেন এক বাংলাদেশি নাগরিক। মোহাম্মদ মইনুল হক নামের ওই ব্যক্তি সকাল 9টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। চলতি বছরের মে মাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর অ্যাবেইতে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মইনুলের সন্ধান পায়। পাসপোর্ট সহ সমস্ত বৈধ নথিপত্র হারিয়ে ফেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস তাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের নিমিত্তে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। প্রায় 19 বছর আগে ঠিকাদারির কাজে সুদানের রাজধানী খার্তুমে পাড়ি জমান গাইবান্ধার বাসিন্দা মইনুল। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনা করে এবারের টঙ্গীর বিশ্ব ইজতেমা আসন্ন নির্বাচনের পর হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে সচিবালয়ে ইজতেমা নিয়ে সাদ ও জুবায়েরপন্থীদের আলেমদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের পর কোন গ্রুপ আগে ইজতেমা করবে তা পুনরায় বৈঠক করে জানানো হবে। তিনি আরও বলেন, এবারের নির্বাচন যথাসময়ে হবে এবং উৎসবমুখর পরিবেশে আগাচ্ছে সরকার। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার প্রশ্নে ধর্ম উপদেষ্টা বলেন, একটি দল ধর্ম মন্ত্রণালয়ে দেখা করেছে, তবে বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করছে। অতিরিক্ত আনসার লাগে, প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনীও তলব করে। তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না। সাদ সাহেবের অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে ইজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না। এটা বিশেষ পরিস্থিতির কারণে একটু পিছাচ্ছে।
জাতীয় চিড়িয়াখানার নাম পরিবর্তনের বিষয়ে ভাবছে সরকার, তবে এই বিষয়ে পরবর্তীতে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। চিড়িয়াখানার উন্নয়ন নিয়ে দুপুরে রাজধানীর তুলা ভবনে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, মৃতপ্রায় কিছু প্রাণীকে রক্ষা করার জন্য চিড়িয়াখানায় না রেখে তাদের প্রকৃত আবাসস্থলে রাখার ব্যবস্থা করা হবে। গবেষণার জন্য কোনো বিশ্ববিদ্যালয়কে এখনই প্রাণী দেওয়ার পরিকল্পনা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, কিন্তু কেউ গবেষণা করতে চাইলে তাদের চিড়িয়াখানার মধ্যেই সুযোগ দেওয়া যেতে পারে। চিড়িয়াখানা যদি নামটা চেঞ্জ করা যায় আমি খুশি হব, কারণ এই নামের সাথে এর সাথে যে অমানবিকতা বা অন্যান্য যে সমস্যা এটাকে এখন জড়িত হয়ে গেছে। আমরা এটার জন্য কল দেব, এক্ষুনি পরিবর্তন করছি এরকম ঘোষণা মিডিয়া যেন না দেন। চিন্তা ভাবনা করছি যে এটাকে আমরা কিভাবে করতে পারি। ভোলার মেঘনা নদীতে হঠাৎ করেই দেখা দিয়েছে রাক্ষসে সাকারফিশ। এমনকি নদী ও নদীর সঙ্গে যুক্ত খালগুলোতেও এই মাছ পাওয়া যাচ্ছে। ইলিশের নিরাপদ অভয়স্থলে এই মাছ পাওয়ায় ইলিশের ডিম ও রেণু রক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইলিশ গবেষকরা, কারণ এই সাকারফিশের প্রধান খাদ্য হচ্ছে মাছের ডিম ও রেণু। এদিকে দেখা মাত্র সাকারফিশ মেরে ফেলার পরামর্শ সংশ্লিষ্টদের। ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। এক সময় অ্যাকোরিয়ামের ফিশ ছিল দক্ষিণ আমেরিকার এই সাকার ফিশ। দেশে প্রথম ঢাকার বুড়িগঙ্গায় এই মাছ পাওয়া যায়। ময়লা পানি পরিষ্কার করতে এই মাছ ব্যবহার করলেও এটি দেশীয় মাছের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মিঠা পানির অঞ্চল ভোলার মেঘনা নদীতেও পাওয়া যাচ্ছে এই ভয়ঙ্কর মাছ। ইলিশের অভয়স্থলে এর বিচরণের কারণে ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে, কারণ সাকার ফিশের প্রধান খাদ্যই হচ্ছে দেশীয় মাছের ডিম ও রেণু। বাসস্থান নিশ্চিত করতে মাছটি দেশীয় প্রজাতির মাছ খেয়ে ফেলার প্রতিযোগিতাও করে। আমরা ভুল মাছ করি, মাছটা থাকার পরে কোনো পনাটনা হইতেছে না, যে কোনো মাছের জন্যই হোক এই সমস্ত মাছে খায়া ফেলায়। এই মাছগুলো ধ্বংস করার দরকার নাই, এই মাছ খালে বিলে নদীতে সব কানি পাওয়া যায়। এটা তার খাল বিল ছড়া যেতেছে, এই সমস্ত রাক্ষসা মাছ থাকলে ইলিশের বাচ্চা যে কোনো মাছের বাচ্চা কিন্তু জন্ম হবে না। এতে ইলিশের উৎপাদন ব্যাহত হবে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তারা। এটা অত্যন্ত ক্ষতিকর আমাদের দেশীয় প্রজাতির ইনল্যান্ড রিভার এবং অনুরূপ অন্যান্য জলাশয়ের জন্য। ইলিশ ডিম ছাড়ার পর অভয়স্থলের রেণু বা জাটকা রেখে সাগরে ফিরে যায়। তাই ইলিশ রক্ষায় সাকার ফিশ মেরে অন্য মাছের খাবার বানানোর পরামর্শ এই ইলিশ গবেষকের। তবে তিনি বলেন, এর জন্য দরকার প্রচারণা। আমরা জেলেদেরকে সচেতন করছি এই বিষয়ে এবং প্রত্যেকের একই সাথে অনুরোধ করব, যারা যেখানে এটা পাবেন এটাকে আপনারা ধ্বংস করে ফেলবেন। জেলা মৎস্য অফিসের তথ্যে এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 মেট্রিক টন। এটি দেশীয় উৎপাদনের 34 থেকে 35 ভাগ। কিন্তু সাকার ফিশ নদীতে থাকলে ইলিশ উৎপাদন নিয়ে শঙ্কা সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় মনেক ডাকাতের ছেলে শিপন ও এক হোটেল কর্মচারী সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নূরজাহানপুর গ্রামের শিপনের সাথে বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তার নিয়ে থল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর সাথে পূর্বশত্রুতা চলছিল। এর জের ধরে গতরাতে শিপন গনিশা মাজারের পাশে একটি হোটেলে খেতে গেলে রিফাত গুলি চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে নোয়াখালী সেনবাগের ছাতারপাইয়া সড়ক। উঠে গেছে কার্পেটিং, ভেসে উঠেছে ইটের খোয়া, প্রায় ঘটছে হতাহতের মতো ঘটনা। সড়কটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যাত্রী ও পথচারী। তবে সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস এলজিইডির। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে তেমোহনী মানিকমুড়া পর্যন্ত 5 কিলোমিটার সড়কের চিত্র এটি। কুমিল্লার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, নাথের পেটুয়া, নোয়াখালী সোনাইমুড়ির যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন স্থানে অসংখ্য ছোট বড় খানাখন্দ, পিচ ও কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে ডোবার মতো গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। সড়কটি দ্রুত সংস্কারের দাবি তাদের। এই রাস্তা দিয়ে সুস্থ লোকজন চলাফেরা করা কষ্ট হয়ে গেছে এবং অসুস্থ
গর্ভবতী মায়েরা জানি কি অবস্থা হয়, বুঝেন। রিক্সা চালায়, রিক্সা প্রত্যেক দিন ভাঙে। আমরা 10 টাকা রুজি করলে 500 টাকা গাড়ির খাবাইতে হয়। বন্যা ধরি এরপরে এই রোডের কোনো কাজ কাম হয় নাই, গর্ত। এই খালটার পাশে যদি গাইড ওয়াল দিয়ে যদি রাস্তাটা যদি করা হয় এবং আরো উঁচা করে করা হয়, তাইলে আর রাস্তার কোনো অবনতি হবে না। এই রাস্তার দ্রুততা এই কাজ করার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে ঠিকাদার নিয়োগ হলে এই অর্থ বছরের মধ্যে কাজ শেষ করার কথা জানান এলজিইডির এ কর্মকর্তা। এই অর্থ বছরের আওতায় আমরা এটার মেজারমেন্ট করে সবকিছু প্রক্রিয়াধীন করে আমরা এটা জেলায় পাঠিয়েছি এবং জেলা থেকে ইনশাআল্লাহ এটা খুব দ্রুত দরপত্র প্রক্রিয়া আহ্বান করা হবে এবং ঠিকাদার নির্বাচিত হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ এই অর্থ বছরের মধ্যেই আমরা এটার কাজ সম্পাদন করব। শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার ও দুপাশে প্রশস্ত করে কাজ শুরু করার দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV। হুন্ডির মাধ্যমে অর্থ পাচার বন্ধ, বিদেশি এয়ারলাইন্সগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, দেশি কর্মসংস্থানের স্বার্থ রক্ষা ও এয়ারলাইন্সগুলোর গুণগত যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিদেশি এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট বা জিএসএ নিয়োগ আইন অপরিবর্তিত রাখার দাবিতে মানববন্ধন করেছে এয়ারলাইন্স জিএসএতে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের জিএসএ এজেন্টগুলোর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় 50,000 মানুষের জীবন জীবিকা। বিদেশি এয়ারলাইন্সগুলোর স্বার্থে জিএসএ নিয়োগ আইন বাতিল করা হলে কর্মসংস্থান হারাবে দেশের মানুষ। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্স সমূহকে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামোয় এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার ব্যর্থ হবে ও গ্রাহক হয়রানি বাড়বে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।